পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 10 ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে একটি নাটক নীলদর্পণ নাটকটি সম্বন্ধে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি আলোচনা করছি। নীলদর্পণ নাটকের আলোচনার আগে প্রথমে নীলদর্পণ, এখানে নীল শব্দটা আছে যেটি ইংরেজিতে বলা হয় ইন্ডিগো রেভলিউশন। তো নীল চাষ কেন শুরু হয়েছিল, প্রথমে এই প্রেক্ষাপটটা আলোচনা করব। এখানে একটা ছবি দেওয়া রয়েছে, দেখো আমি জুম করে দেখাচ্ছি। এই ছবিতে একটি জায়গায় অনেক মানুষ ধোয়ার কাজ করছে, অর্থাৎ কোনো কিছু জামা কাপড় ধোয়ার কাজ করছে। অষ্টাদশ শতাব্দীতে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে অর্থাৎ 1750 খ্রিস্টাব্দের পরবর্তী অংশে ইংল্যান্ডে শিল্প বিপ্লব দেখা দিয়েছিল। শিল্প বিপ্লবের সূত্র ধরে ইংল্যান্ডে যেই জিনিসকে কেন্দ্র করে শিল্প বিপ্লব মাথাচাড়া দিয়েছিল সেটি হলো বস্ত্রশিল্প, অর্থাৎ জামা কাপড়। সেই জামা কাপড়ে নীল রং করতে হতো এবং ভারতবর্ষ সহ ইংল্যান্ডের অন্যান্য উপনিবেশগুলো থেকে ইংল্যান্ডের লোকেরা নীল চাষ করে সেই নীল নিয়ে তাদের জামা কাপড় নীল রং করত। অর্থাৎ নীল সেই সময় কিন্তু কৃত্রিমভাবে তৈরি হতো না, নীল একটি দ্রব্য বা একটি জিনিস, তার সাহায্যে কিন্তু জামা কাপড় রং করা হতো। অর্থাৎ নীলের চাহিদা কিন্তু প্রচুর ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু নীলকর সাহেবরা তাদের কুঠি নির্মাণ করে ভারতীয় কৃষকদের কাছ দিয়ে নীল চাষ করাতে তাদের বাধ্য করত। অর্থাৎ তারা তাদের কৃষি জমিতে নীল চাষ করতে বাধ্য হতো নীলকর সাহেবদের জন্য, এবং এই নীলকর সাহেবরা তাদেরকে অগ্রিম কিছু টাকা দিত এবং টাকা দিয়ে তাদের নীল চাষ করতে বাধ্য করত। অনেক সময় চাষিরা নীল চাষ করে তাদের মুনাফা করতে পারতো না, লাভ করতে পারতো না, তারা নীল চাষ করতেও চাইতো না। অন্যান্য ফসল চাষ করলে তাদের লাভ হতো, কিন্তু তারা নীল চাষ করতে বাধ্য হতো। এইরকম পরিস্থিতিতে এই চাষিরা তারা কিন্তু বিদ্রোহ করে, যেটিকে নীল বিদ্রোহ বলা হয়। এবং এই নীল বিদ্রোহ নিয়েই কিন্তু এই নীলদর্পণ নাটকটি লেখা হয়েছে। এখানে একটি ছবি দিয়েছি আমি, দেখো এখানে একজন ইংরেজ সাহেব, তিনি কিছু ওজন করাচ্ছেন, ইত্যাদি কাজ হচ্ছে, তার হাতে চাবুক। অর্থাৎ এইরকম চিত্রই ছিল কিন্তু নীল চাষীদের উপরে অত্যাচারের একটি ছবি। এই যে নীল বিদ্রোহ হয়েছিল মূলত 1858-59 খ্রিস্টাব্দে এই নীল বিদ্রোহ ঘটেছিল। এই নীল চাষীদেরকে জোর করে চাষ করানো হতো এবং তারা অগ্রিম দাদন নিয়ে বা অগ্রিম টাকা নিয়ে চাষ করতে বাধ্য হতো। অনেক সময় সেই টাকা তারা কিন্তু শোধ দিতে পারতো না, সেই ক্ষেত্রে তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হতো, তাদের মান সম্মান লুণ্ঠিত হতো। এইরকম পরিস্থিতিতেই কিন্তু নীল বিদ্রোহ হয়েছিল। নীল বিদ্রোহের একটা ছবি দেখানো হয়েছে, ব্যাকগ্রাউন্ডে দেখো নীল একটা ছবি দেওয়া হয়েছে। চাষিদের উপর কিরকম অত্যাচার হতো তার একটি ছবি এখানে রয়েছে। এই পরের অংশে আমি বলবো যে নীলদর্পণের প্রকাশকাল, অর্থাৎ এই নীলদর্পণ একটি নাটক। এই নীল বিদ্রোহ এবং নীল চাষীদের উপর অত্যাচারের ছবি এই নীলদর্পণ নাটকটিতে তুলে ধরা হয়েছে। অর্থাৎ নীল চাষীদের অত্যাচারের একটি দর্পণ, নীল চাষীদের উপর যে অত্যাচার হয়েছে তার একটি দর্পণ বা আয়নার মতো যেন সেটিতে ফুটে উঠেছে সেই ঘটনাটি। এই নাটকটি তাহলে কবে লেখা হয়েছিল, কত সালে লেখা হয়েছিল, এটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। 1860 খ্রিস্টাব্দে কিন্তু নীলদর্পণ নাটকটি লেখা হয়েছিল। কে লিখেছিলেন এই নাটকটি, সেটাও কিন্তু আমাদের আলোচনার বিষয়। নাটকটি লিখেছেন, এখানে যে ছবিটি দেওয়া হয়েছে, এই ভদ্রলোক অর্থাৎ দীনবন্ধু মিত্র এই নাটকটি রচনা করেছিলেন। নাটকটি প্রকাশ স্থান, অর্থাৎ কোন জায়গা থেকে এই নাটকটি প্রকাশিত হয়েছিল, নাটকটির প্রকাশ স্থান অর্থাৎ যে জায়গা থেকে নাটকটি প্রকাশিত হয়েছিল সেটি হলো ঢাকা, বর্তমান বাংলাদেশে অবস্থিত। নাটকের কয়েকটি চরিত্রের নাম এখানে উল্লেখ করা হলো, তোরাব, আদুরি, নবীন মাধব প্রভৃতি নাটকের কিছু চরিত্র। সেই একই ছবি, ওই যে নীলকর সাহেবরা যেরকম অত্যাচার করত। নাটকের বৈশিষ্ট্য এবং নাটকের সাথে সংশ্লিষ্ট ঘটনা সমূহ। নাটকটির বৈশিষ্ট্য কি? নাটকটির বৈশিষ্ট্য হলো এটি প্রথম বাংলা নাটক যে ইংরেজিতে অনুবাদ করা হয়। এই যে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি, এটি কিন্তু ইংরেজিতে অনুবাদ করা হয়। অনুবাদ করেছিলেন কে? অনুবাদ করেছিলেন একজন ব্যক্তি যার নাম পাদ্রী রেভারেন্ড জেমস লং। আসলে বলা হয় যে মাইকেল মধুসূদন দত্ত, এখানে দেখো জেমস লং এর একটি ছবি আমি দিয়ে দিয়েছি,
তার নামেই কিন্তু নাটকটি প্রকাশিত হয়েছিল, কিন্তু আসলে নাটকটি প্রকাশ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তার ছবি আমি দিয়ে দিলাম, কিন্তু জেমস লং তার নামে এই নাটকটি প্রকাশ করা হয়। কেন কেন এরকম ঘটনা ঘটেছিল? কারণ মাইকেল মধুসূদন দত্ত নিজের নামে এই নাটকটি প্রকাশ করতে চাইছিলেন না, কারণ ইংরেজদের একটা খারাপ নজরে তিনি পড়তে পারেন, নানা সমস্যা তার হতে পারে। এই ক্ষেত্রে রেভারেন্ড জেমস লং তার নামে নাটকটিকে কিন্তু ইংরেজিতেও অনুবাদ করেছিলেন। স্বাভাবিকভাবে ইংরেজদের খারাপ নজরে জেমস লং পড়েছিলেন এবং এই জন্য তার 1 মাস জেল হয়েছিল, 1000 টাকা জরিমানা হয়েছিল। কালীপ্রসন্ন সিংহ, যিনি হুতম প্যাঁচার নকশার লেখক, তিনি কিন্তু এই যে 1000 টাকা জরিমানা হয়েছিল জেমস লং এর, সেই টাকাটা কিন্তু তিনি দিয়েছিলেন। এই নীলদর্পণ নাটকটিতে, এই নীলদর্পণ নাটকটির যে অত্যাচারের ছবি, সেখানে কিন্তু দেখানো হয়েছে যে একজন নীলকর সাহেব, যার নাম উড, তিনি কিরকম অত্যাচারী ছিলেন, সেই উডের অত্যাচারের ছবি কিন্তু নাটকে তুলে ধরা হয়েছে। এখানে একটি থিয়েটারের ছবি আমি দিয়েছি, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে। 1872 খ্রিস্টাব্দে কলকাতায় ন্যাশনাল থিয়েটার বা জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠিত হয়েছিল। এই নাট্যশালাতেই কিন্তু প্রথম এই নাটকটি অভিনয় করা হয়েছিল। বাংলা সাহিত্যের বিখ্যাত ঐতিহাসিক, বাংলা সাহিত্যের বিখ্যাত ঔপন্যাসিক, তার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি এই নাটকটিকে, অর্থাৎ নীলদর্পণ নাটকটিকে আঙ্কেল টমস কেবিন, এখানে দেখো একটি ছবি আমি দিয়ে দিয়েছি একটি গ্রন্থের, হ্যারিয়েট বিচার স্টো তার আঙ্কেল টমস কেবিনের সঙ্গে এই নাটকটির তুলনা করেছেন। কারণ আঙ্কেল টমস কেবিনে যেরকম ভাবে দাস প্রথার খারাপ দিকগুলো তুলে ধরা হয়েছিল, তেমনি একই রকম ভাবেই যেন নীলদর্পণ নাটকে নীল চাষীদের ওপর অত্যাচারের বিবরণ তুলে ধরা হয়েছে। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই নাটকটির সঙ্গে আঙ্কেল টমস কেবিনের হ্যারিয়েট বিচার স্টোর এই নাটকটি তুলনা করেছেন। এই ছিল আজকের ভিডিও আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, তাহলে এই ধরনের ভিডিও আমি আরো অনেক দিতে থাকবো। আশা করি খুব প্রাঞ্জল ভাষায় সহজভাবে এই ভিডিওটি তোমাদেরকে অনেক উপকার করবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।